হ্যালো স্টুডেন্টস, যারা প্রথম থেকে দেখো ভিডিও দেখছো তারা জানো যে হিউম্যান রিপ্রোডাকশান নিয়ে ডিসকাস করছি এবং এর আগের লাস্ট একটা ক্লাসে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ডিসকাস করা স্টার্ট করেছি আমি। এবং আজকে টপিক হচ্ছে মেনলি আমি দেখো আগের দিন কিছু মেন যে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার মানে ওভারি স্টাডি করেছিলাম, আর তার সাথে সাথে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, এক্সটার্নাল যে জেনিটাল অর্গান পার্টগুলো রয়েছে সেই জিনিসগুলো ডিসকাস করে ফেলেছি। এবার ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে একটা ওই অ্যাক্সেসরি স্ট্রাকচার হিসাবে আমরা বলতে পারি ম্যামারি গ্ল্যান্ড। তো ওটা আগের ভিডিওটা আমি কমপ্লিট করেছিলাম শুধু এক্সটার্নাল জেনিটাল পার্ট আর ইন্টারনাল যে জেনিটাল পোর্শনটা আমরা পাচ্ছি ফিমেলের জন্য সেটা ডিসকাস হয়েছিল। তো আজকে আমি ডিসকাস করব এখানে ম্যামারি গ্ল্যান্ড এবং তার সাথে সাথে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু ডিসঅর্ডার, ফিমেল রিপ্রোডাকশানের কিছু প্রবলেম, তো সেগুলো নিয়ে ডিসকাস করব আর তার সাথে ম্যামারি গ্ল্যান্ডটা একটু পড়ে দেখে নেব। তো চলো আজকের পোর্শনটা স্টার্ট করি। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তো তারা ভিডিও ডেসক্রিপশানে বা এখানে আই লিঙ্ক পাচ্ছ, তো আই বাটন থেকে যেখান থেকে হোক আগের ভিডিওগুলো দেখে নাও, কেন কি পরপর সিকোয়েন্সিয়ালি সবগুলো দেখবে, প্লেলিস্ট করা আছে, সাজানো আছে, তো সেভাবে দেখলে তোমাদেরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের টপিকটা স্টার্ট করি। তো এখানে দেখো ম্যামারি গ্ল্যান্ড পড়বো এবং ম্যামারি গ্ল্যান্ড পড়ার সময় সবার আগে যেটা বলে রাখবো সেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড হচ্ছে মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ডস আমরা জানি, তো এবার সেই সিবেসিয়াস গ্ল্যান্ডই মডিফাই হয়ে ম্যামারি গ্ল্যান্ড ফর্ম করেছে। এবং আমরা ছোটো থেকেই দেখো পড়ছি যে ম্যামালসদের জন্য, স্তন্যপায়ীদের জন্য ম্যামারি গ্ল্যান্ড একটা স্পেশাল ক্যারেক্টার, যেটা একটা প্রেজেন্স, মানে ম্যামারি গ্ল্যান্ডের প্রেজেন্স আমরা বুঝতে পারছি কি যে ওরা ম্যামালস হবে, ম্যামালস হিসাবে রেকটিফাই করার জন্য একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের প্রেজেন্স। তো সেটা আমরা পড়ব এবং এটা কীরকমভাবে মানে ফিমেলদের জন্য আমরা দেখি ম্যামারি গ্ল্যান্ডস বেশি মানে গ্রো করে এবং কেন না পিউবার্টির সময় যেমন আমরা ফিমেলদের জন্য দেখো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো সিক্রেট হতে দেখছি এবং ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোন সিক্রেশনের সাথে সাথেই কিন্তু ম্যামারি গ্ল্যান্ডের গ্রোথ হওয়া স্টার্ট হয়। তো সেটা একটা ব্যাপার। তো তাহলে ম্যামারি গ্ল্যান্ডের গ্রোথ স্টার্ট হচ্ছে ওই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন হেল্প করছে, আফটার পিউবার্টি ম্যামারি গ্ল্যান্ডের গ্রোথটা স্টার্ট হচ্ছে, এটুকু জানলাম। এরপর একটু ম্যামারি গ্ল্যান্ডের যদি স্ট্রাকচার দেখে নিই, তো এখানে দেখো ম্যামারি গ্ল্যান্ডের ম্যাক্সিমাম পুরো ফ্যাটি মানে ফ্যাট ডিপোজিট হয়, অ্যাডিপোজ টিস্যু, ফ্যাট মলিগ্লোবিউলস, এইগুলো ম্যামারি গ্ল্যান্ডে অ্যামাউন্টটা অনেক বেশি থাকে। আর কি হচ্ছে না, যদি স্ট্রাকচারস দেখি এই পোর্শনটায় দেখো নিপল পাচ্ছি, ম্যামারি গ্ল্যান্ডের একদম সামনের পোর্শনটায় নিপল পাচ্ছি। আফটার প্রেগনেন্সি বা চাইল্ড বার্থের পরে ব্রেস্ট ফিডিং যেটা হচ্ছে, তো সেই ব্রেস্ট ফিডিংয়ের সময় নিপল থেকে কি হচ্ছে না ব্রেস্ট মিল্ক রিলিজ হতে হেল্প হয়। তো সেই পোর্শনটা দেখো নিপল পাচ্ছি, আর ঠিক নিপিলের আপার পোর্শনে একটু ডার্ক কালার হয়, তো সেই পোর্শনের যে টিস্যুসগুলো, যে সেলসগুলো পাবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যারিওলা। আর সেটা ছাড়া বাকি কি থাকে না, এখানে দেখো কিছু লোবস পাচ্ছি, এইগুলো হচ্ছে এক একটা লোবস। এই লোবস মোটামুটি এক একটা ম্যামারি গ্ল্যান্ডে আমরা ওই 15 to 25 পাবো এবং এই লোবসগুলো আবার কিছু লোবিউলসের ডিভাইডেড থাকে। সেরকম কিছু লোবিউলস এখানে দেখো একটার আমি এখানে পিকচার দেখিয়েছি। তাহলে কি হলো না, এক একটা ম্যামারি গ্ল্যান্ডে আমরা নিপল পাচ্ছি, এরিওলার টিস্যু পাচ্ছি, তার সাথে কিছু লোবস পাচ্ছি। লোবসগুলো আবার ডিফারেন্সিয়েটেড হয়ে মানে ডিভাইড হয়ে অনেকগুলো লোবিউলস তৈরি করে। তো লোবস মোটামুটি এক একটা ম্যামারি গ্ল্যান্ডে 15 to 25 হয়। এবার এই ম্যামারি গ্ল্যান্ডের এত লোবস আছে, তার সাথে যেটা বললাম অ্যারিওলার টিস্যু থাকবে, প্রচুর ফ্যাট বডি থাকবে, তো থেকে এরকম ম্যামারি গ্ল্যান্ড গ্রো করবে। এবার ম্যামারি গ্ল্যান্ডের সাইজ কি হবে সেটা অনেক সময় এই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোনের উপর বেস করে হয়, মানে এই হরমোনটা রেগুলেট করে কীরকম হবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা জানতে পারবো কি যে একদম মানে পিউবার্টির থেকে যতক্ষণ পর্যন্ত ফিমেল না কনসিভ করছে ততক্ষণ পর্যন্ত একটা মোটামুটি একটা সাইজ পেতে পারি, কিন্তু তারপরে যখন আফটার কনসিভ তখন কি হচ্ছে না ফিমেলের বডিতে ব্রেস্ট মিল্ক ফর্মেশন স্টার্ট হচ্ছে এবং সেই কন্ডিশনে কিন্তু অবশ্যই দেখা যায় ম্যামারি গ্ল্যান্ডের সাইজও কিন্তু ইনক্রিজ করে
প্রেগনেন্সির কন্ডিশনে এবং আফটার চাইল্ড বার্থ, যে সময়টায় ব্রেস্ট ফিডিং টাইমটা কন্টিনিউ চলছে, সেই সময় দেখা যায় কি যে ব্রেস্টের সাইজ কিন্তু ন্যাচারালি ইনক্রিজ করছে হরমোনাল রেগুলেশনের জন্য। এবার হচ্ছে এই দুটো হরমোনের নাম একটু জেনে রাখো, যখন আমি ল্যাকটেশন পড়াবো তো তখন আরও ভালো করে প্রসিডিওরটা ডিটেলসে ডিসকাস করব। দুটো হরমোন আমাদের খুব গুলিয়ে যায়, এটা কি না, দুটো হরমোন হচ্ছে, একটার নাম প্রোল্যাকটিন আর একটা হচ্ছে অক্সিটোসিন। ল্যাকটিন বা ল্যাকটেশন, এই নামটা থেকেই দেখো আমরা বুঝতে পারছি মিল্ক ফর্মেশন প্রসিডিওরকে আমরা ল্যাকটেশন বলি। তাহলে মিল্ক ফর্ম হওয়ার জন্য, মানে যেই কোনো ফিমেল কনসিভ করলো তো তার বডিতে চাইল্ড বার্থের পরে চাইল্ডকে ফিড করানোর জন্য, খাওয়ানোর জন্য ব্রেস্ট মিল্ক দরকার পড়বে। তো তাই তার আগে ব্রেস্ট মিল্ক ফর্মেশনে হেল্প করবে যে হরমোন, সেই হরমোনটার নাম হচ্ছে প্রোল্যাকটিন। তাই জন্য প্রোল্যাকটিনের ফাংশন হচ্ছে মিল্ক ফর্মেশন। আর অক্সিটোসিন, এই হরমোনটার ফাংশন হচ্ছে মিল্ক সিক্রেশন, মানে চাইল্ডটা বার্থ হলো, চাইল্ড বার্থের পরে মিল্ক তো সিক্রেট হতে হবে, রিলিজ হতে হবে, তাহলে চাইল্ড যে বার্থ হয়েছে সে ব্রেস্ট ফিড করতে পারবে। তো সেইটার জন্য হেল্প করছে অক্সিটোসিন। এই কোশ্চেন্সটা খুবই ইম্পর্টেন্ট এবং আসলে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো যে কোনটা মিল্ক সিক্রেশনে হেল্প করছে আর কোনটা মিল্ক ফর্মেশনে হেল্প করছে। খুব ভালো করে মাথায় রাখবে, মিনস আগে, মানে মিল্ক ফর্মেশন হবে তবে তো সিক্রেট করবে, তো ফর্মেশনের হেল্প করছে যে হরমোনটা সেটা হচ্ছে প্রোল্যাকটিন, আর মিল্ক সিক্রেশনে হেল্প করছে যে হরমোনটা সেটা হচ্ছে অক্সিটোসিন। ক্লিয়ার হয়েছে আশা করি এই পোর্শনটা। এরপরে দেখো এই যে এক একটা লোবিউলস বলছি, এই লোবিউলসের একটা স্ট্রাকচার এরকম টিউবের মতন স্ট্রাকচার হয়, যেখানে কি হয় না, এখানে কিছু টিস্যুস থাকে যেগুলোকে আমরা ল্যাকটিফেরাস টিস্যু বলবো। এই ল্যাকটিফেরাস টিস্যুস যে লোবিউলসগুলো আছে, মানে মিল্ক তো ফর্ম হয়ে গেল, এবার সিক্রেট হলে এই ল্যাকটিফেরাস যে টিস্যুসগুলো রয়েছে ওখানে মিল্কটা স্টোর হচ্ছে। তো চাইল্ড যখন সাক করবে, মিল্ক সাক করলে নিপিল পোর্শনে, তো মিল্কটা সিক্রেট হতে পারছে, মানে রিলিজ হতে পারছে। এই পোর্শনটা দেখো আমরা বুঝতে পারলাম। এবার পুরোপুরি মিল্ক কতটা ফর্ম করবে বা কতটা অ্যামাউন্টের মিল্ক ফর্ম করবে সেটা কিন্তু অনেক সময় ব্রেস্ট ফিডিং বাচ্চার হচ্ছে কি না সেই কিছু সেন্সেশন, সেটা চাইল্ডের সাথে মায়ের যে কানেকশান সেটার উপরেও কিন্তু একটা নার্ভাস কন্ট্রোল আছে, যার উপর বেস করে হরমোন সিক্রেট হবে এবং সেই লেভেলটা মেনটেন হয়ে মিল্ক ফর্মেশন হবে। ঠিক আছে, তো এটা মোটামুটি একটা আমরা ম্যামারি গ্ল্যান্ডের স্ট্রাকচার পেলাম এবং সেখান থেকে কি করে মিল্ক সিক্রেশন হতে পারে বা কোন টাইমে হবে সেই জিনিসটা জানলাম। এটা একটা ছোট টপিক, তো তাই জন্য এটার সাথে আমি একটু কানেক্ট করে পড়ে নেব কি আমরা না, ফিমেল বডিতে কিছু ডিসঅর্ডার্স থাকছে, তো সেটার জন্য এবার দেখো মেল ইনফার্টিলিটিও অবশ্যই আছে, এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে ফিমেল বডিতে এখনও পর্যন্ত আমি মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়িনি, তো তোমাদের সাথে ডিসকাস করিনি মেনস্ট্রুয়াল সাইকেল, তার সাথে সাথে তার যে হরমোনাল রেগুলেশন, তো সেই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করার পর দেখবে কি ফিমেল বডিতে প্রচুর হরমোন অ্যাক্টিভেট আছে। কীরকম হরমোন না, ধরো ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে, লিউটিনাইজিং হরমোন আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে, এবং সব তার সাথে সাথে তো এই যে অক্সিটোসিন, প্রোল্যাকটিন, আরও যখন এই চাইল্ডের বার্থ হচ্ছে সেই সময় একটা হরমোনাল ইমব্যালেন্স এইসবের ব্যাপার থাকছে। তো সেই জন্য সবগুলো একসঙ্গে ঠিক ওয়েতে মেনটেন হওয়াটা একটা ডিফিকাল্ট। ঠিক আছে, এবং অবশ্যই সেই ইমব্যালেন্সটা হলে ফিমেল বডিতে পুরোপুরি সিস্টেমিক স্ট্রাকচারের ডিফারেন্স হয়ে যায়, সে কিছু প্রবলেম হয়, ওভাম ফর্মেশনের প্রবলেম হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম হয়, প্লাস যে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়। তো সেই প্রবলেমগুলোর জন্য, মানে ফিমেলের যেহেতু হরমোনাল কন্ট্রোলটা অনেক বেশি কমপ্লিকেটেড, তো তাই জন্য অবশ্যই ফিমেল বডিতে এই রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের প্রবলেম কিন্তু ফিমেলদের জন্য অনেক মানে বেশি হয়। তো সেই জন্যই দেখো আমরা জানি যে একটা ডক্টরসের পার্টই আমরা গাইনোকোলজিস্ট বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ দেখি কি একদম সেপারেটলি একটা পার্টি আছে কি অনেক রকমের বেশি প্রবলেম হতে হয়, মানে অ্যাপিয়ার হয় বা ফিমেলকে সেটার উপর ভেতর দিয়ে যেতে হয়। তো সেই জন্য অনেক কিছু ডিসঅর্ডার পাবো, তো তার মধ্যে কিছু কিছু দেখো তোমাদের সঙ্গে এখানে আমি ডিসকাস করে নিচ্ছি। ফার্স্টে দেখো এখানে একটা টার্ম পাচ্ছি এন্ডোমেট্রিওসিস। আমি পিকচার্সগুলো তোমাদের সাইডে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা ডিসঅর্ডারে কি হতে পারে সেগুলো একটু দেখো এবং শোনো যেটা বলছি, তাহলে বুঝতে পারবে। এন্ডোমেট্রিওসিসে কি হয়
এন্ডোমেট্রিওসিসের ব্যাপারটা কি, দেখো তোমাদেরকে আমরা কি বললাম যে এর আগের ভিডিওটা একটু দেখে নাও, তাহলে দেখবে আরও বুঝতে পারবে যে সেখানে কি হয়েছে না, আমরা দেখলাম এন্ডোমেট্রিয়ামের ইনার লাইনিংটা থিকনিং হয়, তাই না? একটা টাইমে আমরা দেখছি থিক হচ্ছে, আবার ওটা শেড আউট হয়ে যাচ্ছে, এই যে মেনস্ট্রুয়াল সাইকেলটা চলছে। তো সেখানে আমরা এন্ডোমেট্রিয়ামেরটা তো সবসময় ইনার লাইনিংটাই ঠিক হবে। অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামটা ইনসাইডে না ইনক্রিজ হয়ে, মানে এটা তো ইউট্রাস, তো সেই ইউট্রাসের এন্ডোমেট্রিয়ামটা এই পোর্শনে ইনার পোর্শনে থিকটা হোক, সেটা না হয়ে অনেক সময় দেখা যায় যে ওই মায়োমেট্রিয়াম পেরিমেট্রিয়াম মানে আউটার পোর্শনেও এন্ডোমেট্রিয়ামের টিস্যু এসে গ্রোথ করে ফেলছে, আউটগ্রোথ হয়ে যাচ্ছে। তো এই রকম কিছু যদি প্রবলেম হয় তো সেটাকে আমরা বলবো এন্ডোমেট্রিওসিস। তারপরে দেখো ওভারিয়ান সিস্ট, ওভারির পিকচার আমরা এর আগেই দেখিয়েছি, তুমি এর আগের ভিডিওটা দেখেছো, প্লাস আমি এখানেও ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ওভারির পোর্শনে কিছু অনেক সময় লাম্প বা কিছু বলতে পারি স্যাক লাইক কিছু স্ট্রাকচার ফর্ম করে যেগুলোতে ফ্লুইড ফিল্ড। তো সেই ওভারিয়ান সিস্ট একটা প্রচুর মানে একটা কমপ্লিকেটেড প্রবলেমেটিক ডিসঅর্ডার, যেখানে কি হয় না, এই ওভারিয়ান সিস্ট যদি ফর্ম করে তো সেখান থেকে কিছু মেল হরমোন অ্যান্ড্রোজেন্স হরমোন মানে মেল হরমোন সিক্রেট করতে স্টার্ট করে দেয়। তো সেটা যদি হয় তো তার মানে ফিমেল বডিতে যদি মেল হরমোনের প্রেজেন্সটা বেড়ে যায়, অবশ্যই সেখানে দেখো মেনস্ট্রুয়াল সাইকেল ডিসব্যালেন্স হবে, তাদের ফর্মেশন ডিসব্যালেন্স হয়ে যাবে, ওভারির যে 28 ডেজ সাইকেল সেটা পুরোপুরি ডিসব্যালেন্স হবে। তার সাথে সাথে আমরা ফিমেল বডিতে কিছু মেল ক্যারেক্টার্স দেখতে পেতে পারি, যেরকম হতে পারে তার ব্রেস্ট ঠিকঠাক গ্রো করছে না, হেয়ার্স গ্রো করে যাচ্ছে, ফেশিয়াল হেয়ার্স গ্রো করে যাচ্ছে, এইসব প্রবলেম ফিমেল বডিতে ওভারিয়ান সিস্টের একটা সাইড এফেক্টে আমরা গ্রো করতে দেখতে পারি। তারপরে এখানে ওভারিয়ান ক্যান্সার বলতে যেটা আমরা বুঝি সেই রকমই কিছু সেল সাইকেল সেল ডিভিশনের প্রবলেমের জন্য যদি সেটা ওভারিয়ান সেলসে হয় তো ওভারিয়ান টিস্যুতে হয় তো সেটাকে দেখো ওভারিয়ান ক্যান্সার বলবো। ঠিক একইভাবে সেটা ওভারিতে সার্ভাইকাল ইউটেরাইন লেয়ার এই সবগুলোতেই হতে পারে। তো সেইগুলোকে তাহলে সব ক্ষেত্রেই মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম থাকছে, ওভিউলেশনের প্রবলেম থাকছে, ডিফারেন্ট কিছু পেন হতে পারে পেলভিক রিজিয়ানে, এই টাইপের সিমটমসগুলো থাকছে। তো এই প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি। আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে এই আগেই দেখো এখানে আমরা কি পড়লাম যে এখানে কিছু টিউবস আছে, এই টিউবসে যখন ব্রেস্ট সিক্রেট হচ্ছে অনেক সময় দেখা যায় কি অনেক ফিমেল আফটার চাইল্ড বার্থ তারা ভাবে কি যে ব্রেস্ট ফিডিং করাতে চায় না, সেটার জন্য তাদের নিজেদের কিছু ওপিনিয়ন হয়তো থাকতে পারে, সেটা এখানে আলোচনার বিষয় নয়। কিন্তু যদি ধরো ব্রেস্ট মিল্ক সিক্রেট হচ্ছে বাট সেই ফিমেল ব্রেস্ট ফিডিং করাচ্ছে না তার চাইল্ডকে, তো সেটার ক্ষেত্রে কি হবে, ব্রেস্টের মিল্ক এখানে স্টোর হয়ে যেতে পারে। তো স্টোর হয়ে থাকতে থাকতে ওটা লাম্প হয়ে যাবে, ঠিক আছে, ওখানে লাম্প হয়ে যেতে পারে, তো সেখান থেকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আবার অনেক সময় এমনি এই যে অ্যাডিপোজ টিস্যু বা এরিওলার টিস্যুসগুলো রয়েছে সেখানে অনেক সময় ব্রেস্টের মধ্যে লাম্প ফর্ম করতে পারে, যেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারে কনভার্ট হতে পারে। তো এটা একটা প্রবলেম। তার সাথে একটোপিক প্রেগনেন্সি আর একটোপিক ওভারির ব্যাপার দুটো কি, একটোপিক মানে দেখো যে প্রেগনেন্সিতে কখন পজিটিভ পাবো না, প্লাসেন্টা যদি ফর্ম হয় তার মানেটা হচ্ছে জাইগোট ফর্মেশনের পরে ইউট্রাসে ইমপ্ল্যান্ট হলো বা ইউট্রাসে রোপণ হলো, তখন ওটাকে আমরা বলবো প্রেগনেন্সি পজিটিভ। এবার ওই ইউট্রাসের ইমপ্ল্যান্টের জন্য পিকচার দেখাচ্ছি, দেখো সাইডে বুঝতে পারবে যে প্রপার কিছু পজিশন আছে যে ইউটেরাইন ওয়ালের ইউটেরাসের কোন পোর্শনে সঠিকভাবে যদি ইমপ্ল্যান্ট হয় সেটাকে আমরা ট্রু ইমপ্ল্যান্টেশন বলবো। কিন্তু ওই পজিশনসগুলোর বদলে যদি ইমপ্ল্যান্টেশন হয়েছে ইউটেরাসেই হয়েছে, কিন্তু ইউটেরাইন ওয়ালের ওই যে নর্মাল পজিশনসগুলোতে না হয় অন্য কোনো পজিশনে ইমপ্ল্যান্ট হয়ে গেছে, তো সেরম যদি হয় সেটা একটা একটোপিক প্রেগনেন্সি, অনেক ক্ষেত্রেই অ্যাবর্ট করতে হয়, ঠিক আছে, এরকম যদি হয়ে যায়। আর একটোপিক ওভারিটা ঠিক যেরকম ওই ক্রিপ্টারকিডিজম পড়েছিলাম সেরকম যদি ফিমেলের জন্য হয় যে ওভারির যে নর্মাল পজিশন সেখানে পজিশন না থেকে ওটা অ্যাবডোমেনে রয়ে গেছে, মানে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, চাইল্ড যখন মানে একদম বার্থের আগে ফিমেল চাইল্ড বার্থের আগে যখন গ্রো করছে সেই সময় ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের জন্য এই একটোপিক ওভারি হতে পারে।
পজিশানটা ওই ওভারির পজিশানে না থেকে অ্যাবডোমেন পোর্শনটাতে থেকে যাচ্ছে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে কি ইনফার্টিলিটি তো হয়েই যাচ্ছে যে যদি ওভাম ফর্মেশন না হয়। এবার ইনফার্টিলিটির জন্য বিভিন্ন কজ হতে পারে। যদি হয় কি যে ওভারিয়ান সিস্ট, সেটা থেকেও ফিমেলের জন্য ইনফার্টিলিটি আসতে পারে। যদি হয় কি হরমোনাল কোনো ডিসব্যালেন্স, এই যে বললাম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, এরপর যখন মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়াবো তখন দেখতে পাবে এই হরমোনগুলোর পুরোপুরি ব্যালেন্সড থাকলেই মেনস্ট্রুয়াল সাইকেল ঠিকভাবে ফ্লো করতে পারবে। তো সেটা যদি না হয় তো তাহলে ওভাম ফর্মেশনে প্রবলেম হবে। এবার ওভাম ফর্মেশনে যদি প্রবলেম হয় তো তাহলে অবশ্যই ফার্টিলিটি আসার কোনো চান্স থাকছে না, ইনফার্টিলিটি হয়ে যাচ্ছে। প্লাস অনেক সময় কি হয়, অনেক ফিমেলের ক্ষেত্রে, তোমরা ঠিক এর আগের ভিডিওটাতে যাও দেখো ফ্যালোপিয়ান টিউব বলেছি। এবার এই ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে, তো তাই জন্য কি হয়, ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে ওই ওভারির থেকে এগ যে ফর্ম করলো সেটা মুভ করতে পারে না অ্যাম্পুলার রিজিয়ানে, বা অনেক সময় ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকলে স্পাম তো সার্ভিক্যাল রিজিয়ান থেকে, দেখো পিকচারগুলো দেখো সাইডে যেগুলো দেখাচ্ছি এবং শোনো বুঝতে পারবে, সার্ভিক্যাল রিজিয়ান দিয়ে যে স্পাম এন্টার করছে, তো ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে স্পামটাই বা অ্যাম্পুলার রিজিয়ান পর্যন্ত রিচ করবে কি করে। তো এই প্রবলেমগুলো থাকলে অবশ্যই সেই ফিমেলের জন্য ইনফার্টিলিটি দেখা যাবে। তো এইগুলো প্রবলেম। আর কি না, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, যেটা বললাম প্রথমেই, এতক্ষণ ধরে অনেকবারই তোমাদের বললাম যে হরমোনাল কোনো প্রবলেম থাকলে, সিস্টের প্রবলেম থাকলে, এইসব ডিসঅর্ডার্সগুলো থাকলে কিন্তু অবশ্যই সেটা ডাইরেক্ট একেবারে মেনস্ট্রুয়াল সাইকেলকে হ্যাম্পার করবে। আর কি না, এইখানে একটা টার্ম দেখো লাস্টে বলছি কি না, হিস্টেরেক্টমি। সেটার মানেটা কি, যদি দেখা যায় যে ইউটেরাসে এমন কিছু প্রবলেম হয়েছে যেখানে ইউটেরাসটাকে রাখা সম্ভব নয় বা কোনো মেডিসিনস, হরমোনাল থেরাপি করে রিকভারি করা সম্ভব নয়, তো তখন তাহলে অপারেট করতে হয়। তো যদি এরকম কোনো অপারেশন পারফর্ম করতে হচ্ছে কি ফিমেলের জন্য টোটাল ইউটেরাস বাদ দিতে হচ্ছে, তো সেই রকম অপারেশনকে আমরা বলবো হচ্ছে হিস্টেরেক্টমি। তো অবশ্যই ইউটেরাস না থাকলে ফিমেলটা স্টেরাইলি হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম কিছু ডিসঅর্ডারস এখানে আমরা পাবো, এগুলো একটুখানি জেনে রাখা দরকার। ছোট শর্ট কোশ্চেন্স কিছু লাগতে পারে তোমাদের। তো আপাতত আজকের জন্য এইটুকু। তোমরা ভিডিওটা দেখো এবং অবশ্যই কিছু প্রবলেম থাকলে, কিছু জানার থাকলে তোমরা কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।